স্বাগতম, নমস্কার। চেনা চিত্র, অজানা গল্প। তো গল্প তো অনেক আছে পৃথিবীতে। আজকে একটু ফুটবল নিয়ে আলোচনা করি। দেখুন, ফুটবল নিয়ে আলোচনা করতে গেলে জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, ইটালি ইত্যাদি নামগুলো উঠে আসবে, যারা বারবার বিশ্বকাপ জিতেছে, যাদের দেশ থেকে সেরা সেরা খেলোয়াড় উঠে এসছে। তো তাদের ব্যাপারে যাব। আমাদের ভারতীয় ফুটবলের একটা ঐতিহ্য ছিল। একসময় আমরা অলিম্পিক খেলেছি, এশিয়ান গেমসে আমাদের চ্যাম্পিয়ন হয়েছি, তৃতীয় স্থান অধিকার করেছি। কিন্তু তারপরে ধীরে 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 ভারতীয় ফুটবলের অবনতি চূড়ান্ত হয়েছে। অথচ বাংলার মানুষের কাছে কিন্তু প্রিয় খেলা ছিল, অন্তত আজ থেকে 20 বছর আগে ফুটবল ডেফিনেটলি, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে আসার আগে অব্দি তো ফুটবলই ছিল, এবং সৌরভ থাকাকালীনও ফুটবল ছিল। কিন্তু ধীরে ধীরে এখন এই আইএসএল টাইএসএল হওয়ার পর বিদেশি খেলোয়াড়ে ভর্তি। আজকের দিনের প্রজন্মের যারা ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক, তারা খুব একটা আনন্দ পায় বলে আমার মনে হয় না। তাছাড়া বাংলার ফুটবল বলুন, বা তবু বাংলার ফুটবল তো সন্তোষ ট্রফি জয় করেছিল, কিন্তু ভারতীয় ফুটবলের অবস্থা খুবই খারাপ। আন্তর্জাতিক ক্ষেত্রে এত খারাপ যে এরপরে আর কত খারাপ হবে সেটা নিয়ে একটা তর্ক থাকে। একেবারে 125-এরও নিচে থাকা ভারতীয় ফুটবল দল জীবনও কোনোদিন আর অলিম্পিকে চান্স পাবে কিনা, বা জীবনে আর কোনোদিন ওয়ার্ল্ড কাপে তো কোনোদিন যায়নি, ভারত যেতে পারবে কিনা সন্দেহের ব্যাপার রয়েছে। তো এহেন ভারতীয় ফুটবল আজ অব্দি, এতাবৎ 2025 অব্দি সেরা ফুটবলার কে ছিলেন যদি এরকম প্রশ্ন করেন, তাহলে আমি কিন্তু একটা উত্তর দিতে বাধ্য। দেখুন, এই একই প্রশ্ন আমি কিন্তু করেছিলাম প্রবাদ প্রতিম ফুটবলার, যাকে আমি মনে করি যে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। কেউ কেউ বলবেন সেরা ফুটবলার প্রদীপ ব্যানার্জি, পিকে ব্যানার্জি। প্রদীপ দা ভারী গল্প গুজব করতে ভালোবাসতেন। আমার সঙ্গে দেখা হলেই একবার ধমক দিতেন। কেন দিতেন কে জানে? হ্যাঁ, তুমি কি করছো, সব ভুলভাল করছো, তুমি আমার কাছ থেকে অ্যাডভাইস নাও, ইত্যাদি ইত্যাদি। আমাকে খুব ভালোবাসতেন। তো প্রদীপদাকে নিয়ে আমার বেশ কয়েকটা এপিসোড আমি করতে পারি। পদ্মশ্রী বলুন বা নানান রকম সম্মাননা তিনি তো পেয়েইছেন, তো সেটা আরেকদিনের জন্য তোলা থাক। তো প্রদীপদার যেমন ফুটবলার ছিলেন, তেমন তিনি কিন্তু কোচ ছিলেন, এবং তার কোচিং জীবন মোটামুটি বড় ক্লাব বলতে ইস্টবেঙ্গল থেকে শুরু হয়েছিল, তারপর মোহনবাগান ঘুরে ফের ইস্টবেঙ্গল, ফের মোহনবাগান। তবে বেশিরভাগ সময়টাই তিনি কিন্তু ইস্টবেঙ্গলের কোচ ছিলেন, এবং ইস্টবেঙ্গল টিমটাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তো প্রদীপদাকে আমি প্রশ্ন করেছিলাম যে, প্রদীপদা, আপনার তো এত শিষ্য, বাংলার ফুটবলে খেলে গেছেন। অবশ্যই আমি যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা ধরুন বছর 15-20 আগে, যখন সিটিভিএনের হয়ে তাকে ইন্টারভিউ করতে গিয়েছিলাম। তো প্রদীপদা বললেন যে এটা খুব বোকার মতন প্রশ্ন করলে তুমি। তার কারণটা হচ্ছে যে এক একটা যুগ আসে, সেই যুগের সঙ্গে সাম্যতা রেখে যারা ভালো ফুটবল খেলতে পারে। তাহলে সেটা কীরকম? বলে, তুমি যদি জর্জ বেস্টের কথা বলো, ওই সময়টা যে ধরনের ফুটবল হতো, জর্জ বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ছিল। বেকেনবাওয়ার কথা যদি বলো, তাহলে বেকেনবাওয়ারের আমলে বেকেনবাওয়ার বেস্ট ছিল, তারপরে পেলে বেস্ট ছিল, বা পেলে হয়তো বেকেনবাওয়ারের আগে বেস্ট ছিল, তারপরে মারাদোনা বেস্ট ছিল। মেসির সম্বন্ধে প্রশ্ন করা হয়নি এ কারণে যে ততদিনে প্রদীপদা প্রয়াত। কিন্তু বাংলার ফুটবল বা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে প্রদীপদাকে আমি বলেছিলাম যে আপনার সেরা ফুটবলার বাঁচতে হবে না, আপনি বলুন যে আপনার শিষ্যদের মধ্যে সেরা কে ছিল। নির্দ্বিধায় তিনি বললেন, যাকে নিয়ে আজকের অনুষ্ঠান, বারেমিয়া মোহাম্মদ হাবিব। যদিও তিনি বাংলার খেলোয়াড় ছিলেন, বাংলা দলের হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন, এবং তার প্রায় পুরো জীবনটাই, ফুটবলের জীবনটাই তিনি বাংলায় কাটিয়েছেন, কিন্তু তিনি বাঙালি ছিলেন। তিনি হায়দ্রাবাদের মানুষ ছিলেন, তেলেগু ছিলেন, যে কারণে হাবিব খুব একটা শিক্ষিত পরিবারের ছেলেও ছিলেন না। অনেকগুলো ভাই, অত্যন্ত দরিদ্র অবস্থা, কিন্তু ফুটবলটা শিখেছেন। ফুটবল খেলতে তো খুব পয়সা খরচের ব্যাপার নেই, ক্রিকেটের মতন, সেটা শিখেছেন। তো হাবিবের ব্যাপার ছিল যে হাবিব না জানতেন খুব ভালো উর্দু, হিন্দিটা কাজ চালানোর মতন বলতে পারতেন, বাংলা শিখেছিলেন খুব কষ্ট করে, ইংরেজি বলতেই পারতেন। ফলে তার ভাষা বলতে সেটা তেলেগু ভাষা। এখন তেলেগু ভাষায় কে ভাই জিজ্ঞেস করবে হাবিবকে, বা বাংলায় তেলেগু ভাষা আদৌ চলবে কিনা কে জানে। খেলোয়াড় খুঁজে আনাটার যে তৎপরতা, যে গুণটা ছিল ইস্টবেঙ্গলের এক কর্মকর্তা জ্যোতিষ গুহর,
জ্যোতিষ গুহ জুয়েল খুঁজতে পারত। তার হাতে যে কত ভালো ভালো ফুটবলার এসে একের পর এক কল্পনা করা যায়। তো জ্যোতিষবাবু তখন ইস্টবেঙ্গলের দায়িত্বে। তো তার কাছে খবর এলো যে এটি বাচ্চা ছেলে, 16 বছর বা 17 বছর এরকম বয়স, হায়দ্রাবাদে সে খেলছে, বেশ ভালো খেলছে, রাইজিং। যেমন কথা, তুলে নিয়ে এসো। তো তুলে নিয়ে আসা হলো হাবিবকে। তো জ্যোতিষ গুহ তাকে বললেন যে তুমি পড়াশোনা কতদূর করেছো? হাবিব বললো আমি পড়াশোনা করি। খুব একটা পড়াশোনা তার নেই। বলে তাহলে তো তোমাকে একটা চাকরি বাকরি জোগাড় করে দিতে হবে, কারণ তুমি কলকাতায় যদি খেলতে হয় আমার ক্লাবে, তা তুমি খাবে কি, যাবে কোথায়? তখন না মানে পয়সা টয়সা দেওয়া হতো। তখন হাবিব বললেন যে দেখুন, আমাকে যদি পয়সা করি না দেন আমি কিন্তু থাকতে পারবো, আমি খাবো কি? আমাকে কলকাতায় থাকতে গেলে বলেন আমাদের মেস আছে, বলে মেস থাকুক আর যাই থাকুক, আমার সংসারের জন্য টাকা দিতে হবে। আমার ভাই রয়েছে, আকবর রয়েছে, ছোট ভাই, ভবিষ্যতে ভালো খেলোয়াড় হবে। আমি বলছি 66 ওই সময়টার কথা। তখনও পর্যন্ত কিন্তু বিশ্বে তখন প্রফেশনালিজম বা পেশাদারিত্ব চলে এসছে, বাংলা তথা ভারতবর্ষে ভাবাই যায় না। তো অনেক ভেবে চিনতে বললেন যে ঠিক আছে, তোমাকে আমি এতটা টাকা দেবো, 1200-1400 টাকা এরকম একটা থোক ধরে দেব, তোমার খাওয়া দাওয়া ফ্রি, দেশে বছরে 2 বার যেতে পারবে, তার ট্রেন খরচা যাতায়াতের খরচা দেব। আমি রাজি, ঠিক আছে। তাহলে প্রথম পেশাদারি ফুটবলার কিন্তু মোহাম্মদ হাবিব। তো হাবিব খেলা শুরু করলেন, এবং প্রদীপ ব্যানার্জির ভাষাটাই বলবো আজকে, যে পিকে ব্যানার্জি কিভাবে তার প্রিয় শিষ্যকে দেখেছিলেন। প্রদীপ ব্যানার্জির প্রিয় শিষ্য অনেকেই ছিলেন। গৌতম সরকার ছিলেন, প্রদীপ ব্যানার্জির প্রিয় শিষ্য সুভাষ ভৌমিক ছিলেন। সুভাষকে তো যেমন তার সঙ্গে তর্ক বিতর্ক হতো তেমন ভালোবাসতেন। এবং পরবর্তী অধ্যায়ে মনোরঞ্জন ভট্টাচার্য বলুন, সুব্রত ভট্টাচার্য বলুন, সুধীর কর্মকার বলুন, গৌতম সরকার বলুন, সমরেশ চৌধুরী বলুন, এরা সব প্রদীপদার মানে পেটোয়া খেলোয়াড় ছিল, নিজের হাতে তৈরি। পরবর্তী অধ্যায়ে সুরজিৎ সেনগুপ্তকেও নতুন নতুন খেলার ধরন শিখিয়েছিলেন প্রদীপদা। কিন্তু হাবিব সম্বন্ধে তার বক্তব্য ছিল ডিফারেন্ট। তা আমাকে উল্টে প্রদীপদা জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি, তুমি ফুটবল খেলা দেখো? আমি বললাম হ্যাঁ দেখি। দেখো না কেন, নিয়মিত দেখেছি একটা সময়, তখন ইস্টবেঙ্গলের গোড়া সমর্থক ছিলাম, মাঠে যেতাম। বলে বলো তো যে হাবিব ঠিক কোন স্পোর্টে খেলতো? আমি সে কি করে বলবো, তো স্ট্রাইকার ছিল, মানে গোল করার জন্য তাকে নামানো হয়েছে। বলে এই হচ্ছে কথা, তোমার দৃষ্টি নেই। মানে প্রদীপ দা এরকমভাবেই আমাকে ধমক ধামক দিয়ে কথা বলতো। বলে তোমরা যারা আনাড়ি লোক, যারা ফুটবল সম্বন্ধে লেখালেখি করছো ঠিকই সাংবাদিক হিসাবে, কিন্তু ফুটবলের ভেতরে ঢুকতে পারো না, তাদের নজরে কোনোদিন সেরা ফুটবলার আসে না। কারা আসে জানো তো? যারা চমকপ্রদ ফুটবল খেলে। মারাদোনার খেলা তোমার চোখে লাগবে, 5 জনকে কাটাচ্ছে, চেরা থ্রু দিচ্ছে, টেরিফিক, ডেফিনেটলি। আমাদের বাংলার ফুটবলের ব্যাপারে তিনি বলেছিলেন যে দেখো, বাংলার ফুটবলে কাজল মুখার্জি চমৎকার বল প্লেয়ার, 5-6 জনকে কাটিয়ে নিতে পারতেন। প্রশান্ত সিনহা ভালো, এইসব প্রদীপদার হাতে তৈরি। এবং তারপর বললেন যে আরো অনেক এরকম বল প্লেয়ার এসে, সুরজিৎ খেলতো, তারাও কাটাতে পারত, নজরে পড়তো। কৃষাণুদের সম্বন্ধে বললেন যে কৃষাণু আমার শিষ্য ছিল, দুর্দান্ত বল প্লেয়ার ছিল, কিন্তু হাবিবের খেলা চোখে লাগতো, কারণ ওর কোনো সুনির্দিষ্ট জায়গা ছিল। আমি বললাম সে কি দাদা, ও তো স্ট্রাইকারে খেলতো। বলে এই তো হচ্ছে কথা। হাবিবকে চিনতে গেলে একবার মাঠে গিয়ে শুধু হাবিবকে অবজার্ভ করতে। আমি সে কি করে হবে, ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হচ্ছে, আমি শুধু হাবিবকে দেখে যাবো? বলে তুমি জানো না যে একটা ম্যাচে হাবিব এর কাছে কত বল আসতো এবং হাবিব কতগুলো পাস দিত, আনকাউন্টেবল। সেটা 500-700 হতে পারে। আমি বললাম সে কি? বলছে হ্যাঁ, হাবিব এমন একজন খেলোয়াড় ছিলেন যিনি দরকার হলে স্টপারের সামনে নেমে এসে বল আটকাতেন, আবার বল তৈরি করে করে ওপরে গিয়ে ঠিক চেরা পাস দিতেন, ঠিকানা লেখা পাস দিতেন, তার থেকে বহু স্ট্রাইকার গোল করতেন। আমি বললাম তিনি তো নিজেও গোল করেছেন। বলে তিনি নিজে যত না গোল করেছেন তার থেকে অন্তত 3 গুণ বেশি গোল করিয়েছেন। আজকের দিনে সমস্ত ভালো ভালো পাস দিয়ে থেকে যারা গোল করেছে তা তো অধিকাংশই হাবিবের কাছ থেকে বল পেয়েছে। এত ডিসিপ্লিন ফুটবলার আমি জীবনে দেখি। তো আমি বললাম যে সেটা কিরকম ব্যাপার? বলে হাবিব এমন একজন খেলোয়াড় যিনি নিচে নেমে ওপরে উঠে খেলতে পারতেন, এবং আমি তাকে মনে করি যে তিনি উইথড্রল ফরওয়ার্ড ছিলেন, তার মানে একটু নিচ থেকে খেলতেন। এবং হাবিবের মতো ডিসিপ্লিন
বলছে ও মুসলিম, নামাজ পড়ে। এবং আমার মনে পড়ছে ছোট্ট একটা ঘটনা দিয়ে শেষ করবো ব্যাপারটা। সেবার ইস্টবেঙ্গল দল থেকে প্রায় সব বেরিয়ে চলে গিয়েছিল, থাকার মধ্যে ছিল মনোরঞ্জন ভট্টাচার্য, আর কেউ ছিল না। ফলে দলটা একবার মুখ থুবড়ে পড়েছিল। ঠিক সেই সময় প্রদীপ ব্যানার্জিকে ডেকে নিয়ে আসলেন। তখন অনেক সাংবাদিকই জিজ্ঞেস করেছিলেন যে প্রদীপ দা, আপনি তো চিরকাল স্টার ফুটবলার নিয়ে খেলিয়েছেন, এবার খেলাবেন কাকে? কি কপাল ভালো ইস্টবেঙ্গলে সেবার মজিদ জামশেদের মতন দুটো সলিড প্লেয়ারকে পাওয়া গেল, যারা দিনকে রাত করে দিতে পারে, এত ভালো তাদের খেলা ছিল। এবং মিডফিল্ডে পাওয়া গেল বুড়ো হাবিবকে 1980। এবং আপনাদেরকে বলি 70 দশক 1970 থেকে 1980 অব্দি যদি সেরা প্লেয়ার বাঁচতে হয়, হাবিবের ধারে কাছে কেউ। হাবিবকে তিনি ডেকে বললেন যে বড়ে মিয়া, তোমাকে কিন্তু মিডফিল্ডে খেলতে হবে, পারবে? বলে হ্যাঁ পারবে। এবং আমার মনে আছে ফেডারেশন কাপ খেলা হচ্ছে, নতুন টিম ইস্টবেঙ্গল খেলতে নেমেছে, এবং হাবিব এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে, বুড়ো হাবিব, বড়ে মিয়া। এবং তখন ছিল কিন্তু রমজান মাস, মানে হাবিব সেটা মারাত্মক মানতেন। সকালবেলা ওই কাক ভোরে বা অন্ধকার থাকতে তিনি খাওয়া দাওয়া করতেন, সারাদিন তিনি জলস্পর্শ করতেন না, থুতু পর্যন্ত গিলতেন। কি খেলাটাই খেলেছিলেন হাবিব টোটাল টুর্নামেন্ট জুড়ে। একদিকে হাবিব বল ডিফেন্স করছে মনোরঞ্জন, তার পাশে সমর ভট্টাচার্য বলে একটি নতুন ছেলে, তারপরে হাবিবের পায়ে বল এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঠিক মজিদের কাছে বল পাঠাতেন, মজিদ পাঠিয়ে দিত জামশেদের কাছে, গোল। ফাইনাল খেলাটা হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল। এখন আমার মনে আছে চকচকে ঝকঝকে। হাবিবের সে কি উত্তেজনা, মানে প্রদীপদা যতটা লাফালাফি করছে তার থেকে বেশি হাবিব এদেরকে বোঝাবার চেষ্টা করছে আজকে যে মোহনবাগানের কাছে হারা যাবে না কোনোভাবে, এই ভাঙা টিম নিয়ে আমরা চ্যাম্পিয়ন হব। তো সেই খেলা দেখতে বসলাম, দেখলাম যে ক্রমাগত অ্যাটাক হচ্ছে এবং মজিদকে একদম মার্ক করে রেখে দিয়েছে সুব্রত ভট্টাচার্য এবং গৌতম সরকার, মানে একদম পুলিশম্যান মার্কিং করে রেখে দিয়েছে। হাবিব দেখলেন এটাই সুযোগ, তার খেলার রাস্তাটা অনেকটা পরিষ্কার, 2-3 জন প্লেয়ার বরং মজিদের পেছনে ব্যস্ত থাকুক, তিনি তখন ফালা করে বল নিয়ে এগোতে থাকেন। পাস দিতে আরম্ভ করলেন কাজল চ্যাটার্জি বলে, তখন রাইট আউটে খেলতেন, এরকম রাইট আউটে না, রাইট ব্যাকে বোধহয় খেলতেন। তো এরকম ধরনের প্লেয়ারদের মধ্যে পাস দাওয়াদাবি করতে 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 একটা কর্নার কিক পেল ইস্টবেঙ্গল। কর্নার নিতে চলে গেলেন সোজা মজিদ, একবারে বাঁক খাওয়ানো কর্নার বক্সের মধ্যে আসলো, জামশেদ সেটাকে হেড করে জাস্ট সামনে ফেলছেন, সামনে কেউ নেই, কোথা থেকে হাবিব এসে ঢুক করে হেড দিয়ে গোলটা দিয়ে বেরিয়ে চলে গেল। আমার সেদিনকে মনে হয়েছিল যে কোথা থেকে এলেন তিনি, এতক্ষণ তো নিচে ছিলেন। ফলে হাবিব ইজ হাবিব, বড়ে মিয়া, এবং তাকে বড়ে মিয়া যে বলা হতো আলবাত ঠিক। অত্যন্ত সন্তর্পণে খাওয়া দাওয়া করতেন, সমস্ত খেলোয়াড়দেরকে খেলা বোঝাতেন, খেলার আগে কোনো কথা বলতেন না, দরকার হলো 2-3 দিন তার মুখে কোনো শব্দ পাওয়া যেত না। তিনি যে ইয়েতে থাকতেন, বোর্ডিং হাউস বা ইয়েতে মেসে থাকতেন, সেখানে তিনি 3 বার তার খাওয়ার লোককে ডাকতেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তাছাড়া তিনি কোনো কথা বলতেন না ফুটবল খেলার আগে অবধি। আর যেদিনকে ফুটবল খেলা হয়ে যেত, বড় খেলা মোহনবাগান বা মোহামেডানের সঙ্গে, সেদিনকে রাত্রিবেলা হাবিব যেতেন সিনেমা দেখতে, বলে শরীরটা গরম হয়ে রয়েছে, তখন অনর্গল কথা বলতেন। কত খেলোয়াড়কে এনকারেজ করেছেন, এন্টারটেন করেছেন এবং কিভাবে গোল করিয়েছেন। আকবর আজকে আকবর হয়েছে হাবিবের জন্য, তার ভাই। তা না তো আকবর এমন বিখ্যাত কোয়ালিটি কোনো খেলোয়াড় ছিলেন। ফলে আমি মনে করি আমার দেখা জীবনের অন্যতম সেরা খেলোয়াড় মোহাম্মদ হাবিব। তিনি চলে গেছেন 15ই আগস্ট 2023। চেনা চিত্রটা তো চেনেন হাবিবের নাম, যারা না চেনেন লজ্জা। তো অজানা অনেক গল্প আপনাদের কাছে বললাম। ভালো থাকবেন, ফিরে আসবো আবার পরের দিন। নমস্কার।